আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি টপিকস নিয়ে আলোচনা করতে আসছি। টপিকসের শিরোনামটি এরকম: মা বাবা কভু হয় না পর, সন্তান হয় না আপন। একটু নির্মমতা আছে টপিকসটিতে, শুনতে একটু হার্ড লাগে, কথাটা একটু কষ্টকর, কিন্তু এটি বাস্তব বাস্তব ভিত্তিক একটি কথা। আমরা হয়তো তলিয়ে দেখি না বা চিন্তা করি না, যে কারণে হয়তো অনেক সময় এইসব কথা বললে একটু কেমন লাগে। মা বাবা এমন একটি শব্দ, মা এবং বাবা, তারা নিঃস্বার্থভাবেই সন্তানকে ভালোবাসে, সন্তানকে লালন পালন করে, সন্তান বড় হয়। একটা সময় সন্তান তার নিজের বাসা বাঁধে, নিজের বাসা বাঁধার পরে কোনো না কোনো কারণে কালের পরিবর্তনের সাথে সাথে সন্তানকে হয়তো মা বাবার থেকে আলাদা হতে হয়। কিছু কিছু সন্তান মা বাবাকে রাখে সাথে, বা রাখতে চায় বা যত্ন করে। ব্যতিক্রম তো অবশ্যই আছে, এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল। সো এই ব্যতিক্রম আছে, ছিল, থাকবে। কিন্তু যদি সামগ্রিকভাবে চিন্তা করি, মা বাবা সামগ্রিক অর্থে এটার 100% আপনি ধরে নিতে পারেন মা বাবার সন্তানের কাছে চাওয়া থাকে সন্তান ভালো থাকুক, সন্তান আমার দুধে ভাতে থাকুক, আমাকে কিছু দিক না দিক, আমাকে কিছু খাওয়া পড়াক না পড়াক, সন্তান যেন আমার সুস্থ থাকে। বাট এজ এ সন্তান আমরা সেটা হয়তো মা বাবার মতো লালন পালন করতে পারি না। এত বড় পৃথিবীতে মানুষের অভাব নাই, আপনার আপনজনেরও অভাব নাই, আপনার বন্ধু বান্ধবের অভাব নাই। কিন্তু দুঃসময় যখন আপনার আসবে, তখন আপনি দেখবেন আপনার অনেক বন্ধু বান্ধব, অনেক কাছের মানুষ, যারা আপনার সুসময়ের সাথে ছিল, যারা আপনার সুসময়ে আপনাকে অনেক বড় বড় বুলি আউড়িয়েছে, আপনার জন্য আমি এই করব, আপনার জন্য আমি ওই করব, যখন আপনার দুঃসময় আসবে তখন দেখবেন তারা যেন অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। তাদের যে ব্যস্ততা, এই ব্যস্ততা বেসিক্যালি একটু অ্যাভয়েডিং টেন্ডেন্সি। তাদের এই ব্যস্ততা, তারা যে কথাটি বলেছিল সেই কথাটি হয়তো রাখতে পারছে না। আপনার সুসময়ের বন্ধু যারা ছিল বেসিক্যালি, তো তারা দুঃসময় আর সেই বন্ধুত্বের আচরণ আপনার সাথে করতে পারছে না বা করছে না। এই বর্তমান সময়ে, মিডিয়ার সময়ে, বা যেটাই বলি না কেন, এখন যে যুগ পড়েছে সেটা হচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে আমরা ইনভলভ, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষের ইনভলভমেন্ট হচ্ছে, বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের সাথে এনগেজ হচ্ছে, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষের যোগাযোগ হচ্ছে। তো এখানেও ফ্রড, মানে হিউজ কাইন্ড অফ ফ্রড আমাদের চোখে পড়ে। হ্যাঁ, হয়তো আমরা কিছু জানি, কিছু জানি না, কিছু দেখতে পারি, কিছু দেখতে পারি না। যেগুলি আমাদের গোচরে আসে সেগুলি আমরা জানি, যেগুলি গোচরে আসে না সেগুলি আমরা জানতে পারি না। এরকম অনেক বন্ধু বান্ধব, অনেক প্রতিবেশী, অনেক আত্মীয় স্বজন, যারা আপনার সুসময়ে আপনার পাশে থাকবে, আপনার খোঁজ খবর নেবে, আপনাকে দেখবে, আপনাকে চাইবে, কিন্তু আপনার দুঃসময়ে আপনার পাশে থাকবে না, আপনাকে দেখবে না, আপনাকে চাইবে না, আপনার খোঁজ খবর নেবে না, আপনাকে ভুলে যাবে। এমনটির অভাব নাই, এমনটি হয়ে থাকে সবসময়। তো আমি কেন মা বাবা কভু পর হয় না, সন্তান হয় না আপন কথাটি বলেছি, সেটি হচ্ছে সন্তান কিন্তু আপনি যাকেই বলেন, মেয়েকে বলেন, বিয়ে দিয়ে আলাদা হয়ে যাচ্ছে, সংসার তার আলাদা হচ্ছে, এবং তার ছেলে মেয়ে তার সংসার লালন পালন করতে গিয়ে মা বাবাকে অনেক সময় সময় দিতে পারছে না। মা বাবার ফোন করলেও অনেক সময় তার কথা বলার ফুরসত মিলছে না। আবার অনেকে আছে মা বাবাকে কাছে রাখছে, আবার অনেক ছেলেরাও আছে মা বাবাকে কাছে রাখছে, আবার বউয়ের কথা শুনে মা বাবাকে দূরে ছেড়ে অন্য জায়গায় অন্যত্র তারা বাড়ি ঘর ভাড়া নিয়ে বা অন্যত্র চাকরির সুবাদে চলে যাচ্ছে। যাই হোক, আমি আরেকটি ছোট একটি গল্প বলে আমি শেষ করব আজকে। আমারই এক লেডি কলিগ ছিলেন, অনেক পুরানো কলিগ ছিলেন। তো সে বেশ, আমি যতটুকু বুঝি, তার সমাজদারিত্বের
ভাবটা অনেক ভালো, সে ভালো বোঝে, সে তার আইডিয়া বলি, তার নলেজ বলি, তার ম্যাচিউরিটি লেভেল বলি, নাইস নাইস। এবং সে আমার সাথে জব করেছে দীর্ঘদিন। বেসিক্যালি আই ওয়াজ দ্য রিপোর্টিং বস অফ হার। তো লং টাইম তার সাথে আমার যোগাযোগ ছিল না, আমার সেই লেডি কলিগ টিচার। হঠাৎ আমি বেশ কিছুদিন পর, একটা গ্যাপের, কমিউনিকেশন গ্যাপের পর হঠাৎ আমি একদিন তার কাছ থেকে ফোন পেলাম। সে আমাকে ফোন করে একদিন দুপুরবেলা, আমি মেবি সেদিন যশোরে ভিজিটে ছিলাম, আমি তখন যশোর সোনালী ব্যাংকের সামনেই, বা সোনালী ব্যাংকে আমি কোনো একটা কাজে ঢুকেছি বা এরকম কিছু, আমাকে হঠাৎ করে বললো যে স্যার আপনার কাছে 50,000 টাকা হবে। তাই বললাম, মানে তার চাওয়ার যে ভঙ্গিমাটা, যে হন্তদন্ত ভাব, আমার জন্য কেমন ডাউট হলো যে এই ধরনের, মানে লট অফ ডাউট, লট অফ ফ্রড এটা হচ্ছে, ঘটছে, তো এরকম কিছু কিনা। আমি বললাম, আপনি আপনার কথা বলার ধরনটা মনে হচ্ছে কোনো একটা ক্রাইসিসে পড়েছেন। আসলে আপনার ক্রাইসিসটা কি বলেন তো? আপনি কি কোথাও বিকাশে কেউ টাকা পাঠাতে বলেছে, বা আপনার অন্য কোনো প্রবলেম হয়েছে, আপনি কি একটু বলবেন? তো যাই হোক, সে আমাকে বিষয়টি বললো না, না বলে এড়িয়ে গেল। তো আমাকে বললো যে না, তেমন কিছু না, আপনি দিতে পারলে দেন, না দিলে এত প্রশ্ন না করলে ভালো হয়। তো আমার তখন মনে হলো যে সামহাউ সাম এক্সটেন্ট মনে হয় প্রবলেম। তো আমার কাছে ওই সময় 50,000 টাকা ছিল না। তো আমি তখন তাকে বললাম, আসলে আমার কাছে এখন 50,000 টাকা নাই, আমার কাছে 30,000 টাকা আছে, আমি আপনাকে 30,000 টাকা দিয়ে দিচ্ছি। বাট যদি কেউ বিকাশে কোনো টাকা চায়, যদি কেউ অন্য কোনোভাবে টাকা চায়, অন্য কোনো মাধ্যমে টাকা চায়, আপনি আমাকে খুলে বলতে পারেন, আমি বিষয়টি জেনে আপনাকে বলবো এটা করবেন কি করবেন না। বাট সে আমাকে এড়িয়ে গেল। এড়িয়ে গিয়ে সে টাকাটি নিল আমার কাছ থেকে এবং সে তার কাজে লাগালো। তো এইরকম করতে করতে একটা সময় পার হয়ে গেল। সে আমার টাকাটি ফেরত দিয়েছে। সে আমার টাকাটি যেদিন ফেরত দিবে বলেছে 2-3 দিন পরে বা 5-7 দিন পরে, সে আমার টাকা দিয়ে দিয়েছে। এইরকম করতে করতে হঠাৎ সে একদিন আমাকে ফোন করে বলল যে স্যার, আসলে আপনার চিটাগাং কাস্টমসে কেউ আছে, কোনো যোগাযোগ আছে? বললাম হ্যাঁ আছে। তো কোনো সমস্যা? তো বললো না, আমার একটু দরকার, সেটা হচ্ছে যে আমার একটা জিনিস জানার দরকার। কি জানার দরকার বলেন? তো বললো আমার একটা পার্সেল আসছে, চিটাগাং কাস্টমসে আসে, তো এরা স্ক্যান করে দেখছে, এখানে গোল্ড আছে এবং কিছু ডলার আছে, তো এখানে আমাকে টাকা দিতে হবে। আমি কাস্টমসে টাকা দিয়েছি কিছু, কিন্তু তারা আবার টাকা চাচ্ছে। আমি একটু অ্যাস্টনিশড হয়ে গেলাম, কিরে, চিটাগাং কাস্টমসে এরকম ডলার আসছে, গোল্ড আসছে, স্ক্যান করে ধরা পড়ছে, এলসি না কিছু না, এটা তো এইভাবে আসতে পারে না। তো আমি তখন বললাম তাকে, দেখেন আপনি যেটা বলছেন এটা মনে হয় বাস্তবসম্মত কোনো বিষয় না, তারপরেও আমি আর একটু জেনে আমি জানবো। তো যেহেতু আমি একটা উইং এর, একটা বিজনেসের ন্যাশনালি দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন, বা করছি, এখনো একটা উইং এর দায়িত্ব পালন করছি, তো তখন কাস্টমস থেকে শুরু করে সবকিছুর সাথে বেশি বেশি ইনভলভ ছিলাম, যে কারণে আমি একটু খবর নেওয়ার চেষ্টা করলাম। তো আমি যাদের কাছ থেকে খবর নিলাম, আমার সাপ্লাই চেনের যারা ছিল, তাদেরকে বলার পরে তারা আমাকে বললো যে স্যার, এটা তো আসলে এইভাবে হয় না, এটা হইতে পারে না, আপনি দেখেন সামহাউ এটা মনে হয় কোনো একটা প্রবলেম। তো এরকম করতে করতে আমি আমার সেই লেডি কলিগকে বললাম যে দেখেন, আপনি যদি করছেন মনে হয় কোনো জায়গায় একটা ভুল হচ্ছে, আপনি আসলে আমার কাছে একটু খুলে বলেন বিষয়টি। যদি আপনি আমাকে খুলে বলেন তাহলে আমি আপনাকে একটা সলিউশন দিতে পারি, আর আমি আপনাকে বলতে পারি যে আসলে বিষয়টি কি। তো সে তখন আমাকে যে বর্ণনাটি দিল, বেশ লোমহর্ষক একটি বর্ণনা। সে আমাকে বলল তার বিদেশে কোনো একটা ভদ্রলোকের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, এবং সেই ভদ্রলোকের বিয়ে হয়ে গেছে, তার ওয়াইফ মারা গেছে, তার একটা বাচ্চা আছে, সেই বাচ্চার ছবি টবিও দেখিয়েছে, এবং ভিডিও কলে তার সাথে কথাও হয়েছে। ভিডিও কলে কম হয়েছে, অডিও কলেই বেশি হয়েছে বেসিক্যালি। তো সেটা হওয়ার পরে
সে বলেছে যে একে সে বিয়ে করতে চায়, বিয়ে করে তাকে নিবে, কিন্তু তার বাচ্চাটাকে দেখভাল করতে হবে। বাচ্চাটা সে মানে বিভিন্ন ভাবে তাকে প্রলোভন দেখিয়ে তার অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি। তো তার জন্য তাকে একটা পার্সেল পাঠিয়েছে, সেই পার্সেলে আছে ইউরো বা ডলার আর গোল্ডের কিছু জিনিসপত্র আছে, বেশ কিছু জিনিসপত্র যেগুলো তার জন্য পাঠিয়েছে। এদের চ্যানেলটা এত বড় স্ট্রং, কাস্টমস অফিস থেকে পর্যন্ত কাস্টমস অফিসের নাম্বার হ্যাক করে হোক, আর কাস্টমস অফিসের কোনো নাম্বার ইউজ করে হোক, আর কাস্টমস এর নাম দিয়ে সেভ করে ট্রু কলারে এরকম কোনো নাম্বার থেকে হোক, একে ফোন করে এইভাবে টাকার জন্য বলতে, এবং সে সেই টাকাগুলো কাস্টমস এর ঠিকানায় সে বিভিন্ন হইতে জমা দিছে। জমা দেওয়ার পরে সে বিভিন্ন ভাবে চেষ্টা করার পরে যখন কোনো কিছু উদ্ধার করতে না পারছে, তখন সে ফাইনালি আসলে আমার সাথে শেয়ার করছে। তার আগে শেয়ার করে নাই। তার আগে শেয়ার করলে হয়তো তার কিছুটা টাকা হলেও বাঁচত। তো ফাইনালি আমি তখন যখন তাকে জানতে চাইলাম যে আসলে আপনি কত টাকা দিয়েছেন, তো তখন সে আমার কাছে যতটুকু স্বীকার করলো, সেই স্বীকারোক্তি থেকে আমি যেটি পেয়েছিলাম সেটা নিয়ার অ্যাবাউট 11.5 আর 12.5 লাখ টাকা। তো থিং ইজ দ্যাট যে আমরা না জেনে শুনে, না জেনে বুঝে অনেকে অনেকের সাথে সম্পর্ক করি, না জেনে বুঝে অনেকে অনেকের সাথে মেলামেশা করি, না জেনে বুঝে অনেকের মায়ায় পড়ে যায়, অনেকের কথাই প্রলুব্ধ হয়ে যায়, প্রলুব্ধ হয়ে অনেক কিছু করে ফেলি। তো এদের এই চক্রটা এতটা খারাপ, আপনার কাছ থেকে সবকিছু নেয়ার পরে যদি মনে হয়, এটা আপনার কাছ থেকে নেয়ার পরেও যদি মনে হয় যে দে আর আন্ডার দ্য থ্রেট, তাহলে আপনাকে ঠিক জায়গা মতো দেখে নিয়ে আপনাকে মার্ডার করে ফেলবে। এরা এত খারাপ। সো এই ধরনের কোন প্রকার প্রলোভন থেকে আমি অমুক, আমি বিজনেস করতে চাই আপনার সাথে পার্টনারশিপে, আপনার কাছে একটা মেইল আসতে পারে, স্পাম মেইল হইতে পারে, ডিরেক্ট কোনো নর্মাল মেইল আসতে পারে, যে কোনো ভাবেই হোক, যে কোনো নামে হোক, আপনার যেখানে আপনি কর্মরত আছেন সেই অর্গানাইজেশনের নামে হোক, সেই অর্গানাইজেশনের কোনো ব্যক্তিবর্গের নামে হোক, আপনার বসের নামে হোক, যেটাই আসুক না কেন, এই ধরনের করসপন্ডেন্স যখনই হবে, ইউ হ্যাভ টু বি শিওর that the fact, then you need to go to action, because there is lot of fraud in this world. So you have to avoid this kind of fraud for your own protection, for your own safety. And finally I want to say that really মা বাবা কখনো ফর হয় না। মা বাবা কখনোই দূরে ঠেলে না সন্তানকে। সন্তান মা বাবাকে দূরে ঠেলতে পারে, সন্তান মা বাবাকে ভুলে যেতে পারে, সন্তান মা বাবাকে দূরে ভুলে থাকতে পারে, কিন্তু মা বাবা নিঃস্বার্থভাবেই সন্তানের জন্য করে, এবং মা বাবার জীবন সন্তানের জন্যই উৎসর্গীকৃত থাকে। তো আমরা যারা অভাগা সন্তান, বাবাদেরকে সময় দিতে পারি না, মা বাবাকে খেদমত করতে পারি না, মা বাবাকে টেক কেয়ার করতে পারি না, তাদের জন্য আসলে এই দুনিয়ার বুকে অত্যন্ত কষ্টকর একটি বিষয়। আমি মনে করি যারা মা বাবা এই দুনিয়ায় পেল এবং তাদের আশীর্বাদ নিতে পারলো না, তাদের দোয়া নিতে পারলো না, তাদের মতো অভাগা মানুষ এই পৃথিবীতে আর আছে বলে মনে হয় না আমার। আর পাশাপাশি এই দুনিয়ায় আপনি যাকেই ভালো মনে করছেন, যাকেই কাছে টানতে চাচ্ছেন, তাকে কাছে টানার আগে, তাকে ভালো মনে করার আগে দুইটাবার চিন্তা করবেন যে আপনি আসলে কি করছেন, এটা আপনার জন্য ঠিক হচ্ছে কি হচ্ছে না, এটা আপনার জন্য কতটা নিয়ার ফিউচারে ভালো হবে বা হবে না, এটা আপনি অবশ্যই চিন্তা করবেন। তার কারণ there are lot of fraud in this world. This world is also fraud, so you have to keep save yourself and go away for your better future. Thank you for watching me. Thank you. Assalamu alaikum warahmatullah.